হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহজালাল রাজু। কবে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাবে? এখানে থাকার পসিবিলিটি মানে সুযোগ আছে। আমরা অনেক স্টুডেন্টকে বিভিন্নভাবে হেল্প করি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজ আমাদের সাথে এমন একজন আছেন যিনি বুলগেরিয়াতে পড়াশোনা করছেন এই মুহূর্তে এবং ওইখানে জব করছেন। এবং উনি শুধু তাই না, উনি একজন ইনফ্লুয়েন্সারও বটে। উনার ইউটিউব, ফেসবুকে অনেক সাবস্ক্রাইবার এবং ফলোয়ার আছেন, যাদের উনি বিভিন্ন রকম তথ্য দিয়ে নিয়মিত হেল্প করে থাকেন। তো ভাই, আপনি যদি আপনার পরিচয়টা কাইন্ডলি দিতেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহজালাল রাজু। তো বেশিরভাগ মানুষ আমাকে রাজু নামেই চেনে। এ- তো আমি বুলগেরিয়াতে আছি বর্তমানে একজন স্টুডেন্ট হিসাবে, এবং কি আমি এখানে পড়াশোনা করছি। আর এই পড়াশোনার পাশাপাশি এখানে জব করছি। আর এর সাথে আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি স্টুডেন্ট, বুলগেরিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেস নিয়ে কাজ করছি অনেকদিন ধরে। আহ এবং কি আমার মাধ্যমে কিছু স্টুডেন্ট আসছে, ভবিষ্যতে আরো কিছু স্টুডেন্ট আসবে। তো এই তো, এটা হচ্ছে আমার সিম্পল পরিচয়। আচ্ছা, এই জায়গাটাতে আমাদের বেশ একটা মিল আছে। আপনারও যেমন একটা ব্যাকগ্রাউন্ড যে আপনি অনেক স্টুডেন্টদের হেল্প করেন। আমারও ছোট একটা কনসালটেন্সি ফার্ম আছে। আমরা অনেক স্টুডেন্টকে বিভিন্নভাবে হেল্প করি, সেটা হুম বুলগেরিয়ার হুম জন্য হোক, ফিনল্যান্ডের জন্য হোক। রিসেন্টলি নরওয়ে নিয়ে কাজ করছি আমরা। হ্যাঁ, তো এই দিকটাতে আমাদের বেশ ভালো মিল। প্লাস আমরা হ্যাঁ হ্যাঁ। ইউরোপে দুই ভাই আছি, দুইজনই আমরা ইউরোপে আছি, এই জিনিসটা ভালো। একই রকমের আর কি, আই মিন। তো হুম হুম আজ আপনার কাছ থেকে বুলগেরিয়ার ব্যাপারে আরো ডিটেল জানতে চাচ্ছি। যেমন আপনি মনে করেন ওইখানে থাকেন, তো আমি থাকি এস্তোনিয়াতে। আমার বুলগেরিয়াতে হুম কখনো যাওয়া হয়নি। বাট আপনি হুম ওইখানে হুম যেহেতু আছেন, আপনি ওইখানকার তথ্য সম্বন্ধে আরো ভালো ইনফো হয়তো তুলে ধরতে পারবেন, যেটা হুম হুম ভবিষ্যতে যারা ইউরোপে অথবা হুম বুলগেরিয়াতে পড়তে আসে হুম তাদের হুম। জন্য হেল্পফুল হবে। জি জি জি, অবশ্যই। আচ্ছা, আপনি বুলগেরিয়ার ব্যাপারে কখন ইন্সপায়ারেশনটা পাইছিলেন বা কিভাবে মনে করলেন যে বুলগেরিয়াতে পড়াশোনা করতে যাওয়া যেতে পারে, যদি বলতেন। আচ্ছা, যদি আমি বলি, আমি প্রথমত বুলগেরিয়াকে চিনতাম না। তা আমার আমি অনেক আগে 2019 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম। এরপর থেকে ইচ্ছা ছিল কানাডায় বা ভালো একটা কান্ট্রিতে মুভ করব। পরে আমার আইএলটিএস ভালো ছিল না। সবকিছু মিলে পরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছিলাম, এর পাশাপাশি জব করতেছিলাম। তো আরেকটা ইনফরমেশন দিই, আমি কিন্তু বুলগেরিয়া সেনজেন হওয়ার মানে আমি আসার 6 দিন পরে সেনজেন হয় বুলগেরিয়া। তো আমি যখন প্রসেস শুরু করি তখন কিন্তু বুলগেরিয়া তো পপুলার ছিল না, কেউ চিনতো না, সেনজেন ছিল না। তো আমি নিজেও চিনতাম না। তো হঠাৎ করে একটা ফেসবুকে অ্যাড অ্যাড দেখলাম যে ইউরোপের নন সেনজেন দেশ বুলগেরিয়াতে আপনারা 4 থেকে 4.5 লাখ টাকা দিয়ে আসতে পারবেন। আর হচ্ছে এটা এটা হচ্ছে রোমানিয়ার পাশের একটা দেশ। হ্যাঁ, এখানে ইউরোপিয়ান একটা কালচার পাওয়া যায়। তো এইভাবে আমি ইউটিউবে অ্যাড, ফেসবুকে অ্যাড দেখে পরে এভাবে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে ঘাটাঘাটি করলাম। এবং কি ইউটিউবেও দেখলাম বাংলাদেশিরা আসছে, ওয়ার্কার হিসেবে আসছে, আর স্টুডেন্ট হিসেবেও খুবই নাই বললে চলে। স্টুডেন্ট হিসেবে কোনো কন্টেন্ট আমি পাই নাই তখন। এটা 2023 সালের কথা বলতেছি আমি। দেন 23 সালের সেপ্টেম্বর ইনটেকের জন্য আমি অ্যাপ্লাই করি। এর পরবর্তীতে আমি 23 সালের সেপ্টেম্বর ইনটেক আমার মিস হয়। দেন আমি ফেব্রুয়ারি 2024-এর ফেব্রুয়ারি ইনটেকের জন্য অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাই, এবং কি মার্চের 26 তারিখে আমি বুলগেরিয়াতে আসি। আর এপ্রিলের 1 তারিখ থেকে বুলগেরিয়া সেনজেন হয়। তখন থেকে আমিও ভিডিও বানানো শুরু করি। আমার রাজু 3.0 একটা ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ আছে। ওইখানে আমি ভিডিও দেওয়া শুরু করি, আমি কিভাবে আসছি, কি কি করতেছি, ভিসা রেশিও কেমন ছিল, ছিল আমার প্রোফাইল উইদাউট আইএলসি কিভাবে আসলাম। টোটাল ভিউটা নিয়ে আমি আমি প্লাস আরো একজন আছিল ফারুক মোল্লা। তো আমরা ভিডিও দেওয়া শুরু করলাম, আমরা একসাথে 5 জন আসছিলাম। তো আমরা ভিডিও দেওয়া শুরু করার ফলে আরো অনেকেই ইন্টারেস্ট হয়েছে। এর পাশাপাশি যেহেতু আমরা মানে এপ্রিলের 1 তারিখ থেকে যেহেতু সেনজেন হয়ে গেছে, পুরো বাংলাদেশে সবাই তো শুনে গেছে যে নতুন করে রোমানিয়া বুলগেরিয়া সেনজেন হয়েছে। মানুষের চার্জ করতেছিল যে বুলগেরিয়া রোমানিয়া নিয়ে, তখন আমাদের ভিডিও গুলা পাচ্ছিল। প্লাস আমরাও ইনফরমেশন দিচ্ছিলাম কিভাবে প্রসেস করে আসছি। টোটাল ভিউটার কারণে তো অনেক মানুষ ইন্টারেস্ট হয়েছে বুলগেরিয়া আসার ব্যাপারে। বুলগেরিয়ার কেউ মানুষ চিন্তা শুরু করলো, দেন প্রসেস শুরু করলো। তো এর পরবর্তীতেই যেহেতু সেনজেন নতুন হয়েছে,
অনেক জটিলতা দেখা দিছে স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে, যেগুলা আসলে আমরা নিজেরাও বুঝতে পারি নাই। তারপরেও অনেক মানুষ আসছে, আমরা আসার পরবর্তীতে আসে নাই বিষয়টা এমন না, আসছে, তবে যে পরিমাণ আসার কথা ছিল ওই পরিমাণ আসতে পারে নাই কিছু সমস্যার কারণে, যেমন এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জটিলতা ছিল, আবার ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে আসতে পারে না, আবার বাংলাদেশের সরকার পতন হয় 2024-এ, ওইটার কারণে আরো এফেক্ট পড়ে। সবকিছু মিলে অ্যাপয়েন্টমেন্ট ডেট, ইন্ডিয়ান ভিসা জটিলতা, এসব কারণে অনেক স্টুডেন্ট অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাওয়ার পরও আসতে পারে নাই। এখন 2025-এ আইসেও 2025-এ সেপ্টেম্বর ফেব্রুয়ারি ইনটেকে মোটামুটি ধরেন 30-35 জন স্টুডেন্ট আসতে পারছে। আর 2025-এ সেপ্টেম্বরে এখন পর্যন্ত আহ একজন স্টুডেন্ট সেপ্টেম্বর ইনটেকে ভিসা পাইছে, আসছে। আর আরো হয়তো 2জনই ভিসা পাইতে পারে। আর এর বাইরে মিনিস্ট্রি অ্যাপ্রুভালও পাচ্ছে না, অফার লেটারও পাচ্ছে না, আর এম্বাসি ফেসও মানে করতে পারতেছে না, আসতে পারতেছে না। এই সিচুয়েশন আছে, অনেক স্টুডেন্ট ঝুলে আছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর কি, ওভারঅল। আচ্ছা, আমাদের যে কনসালটেন্সি ফার্মটা আছে ক্যারিয়ার অ্যাব্রোড কনসালটেন্সি, তো আমি এই কোম্পানির সিইও হিসেবে আছি বর্তমানে। আমাদেরও অনেকগুলা ফাইল সত্যি কথা বলতে আটকে আছে হুম 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 হুম। বুলগেরিয়ার, এবং আমাদের স্টুডেন্টরা ওয়েট করছে যে কবে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাবে। বর্তমানে তো মিনিস্ট্রি অ্যাপ্রুভাল দিচ্ছে না আর কি। এটা তো আসলে ইউনিভার্সিটিরও দোষ না, স্টুডেন্টেরও দোষ না, কারণ না, রাইট। এটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যু পুরা, হুম এখানে হুম 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 মিনিস্ট্রির হুম গভর্নমেন্ট ইস্যু আর কি। ওরা দিচ্ছে হুম না। হুম 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 নট হুম। অনলি বাংলাদেশ, এখানে হচ্ছে পাকিস্তানিরা পাচ্ছে না, ইন্ডিয়ানরা পাচ্ছে না, ইভেন নাইজেরিয়ান স্টুডেন্টরা পাচ্ছে না, মরক্কোর স্টুডেন্টরাও পাচ্ছিল না। সব মানে অলমোস্ট সবার জন্য সেম সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। তো হুম হুম হয়তো হুম। আর সামনের দিকে এটা সলভ হবে, জানি না কবে সলভ হয়, এটা কোনো ঠিক নাই এখনো কোনো আপনাদের ঠিক। ওইখানে কি লোকাল কোনো নিউজ আসে এইসব ব্যাপারে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মিনিস্ট্রি অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে, বা মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে? এটা এইভাবে কোনো নিউজ আসে না, নিউজ হয়ও না। এমনি ইউনিভার্সিটির কাছে গেলে ইউনিভার্সিটি বলতেছে যে আমাদেরকে মিনিস্ট্রি থেকে কোনো আপডেট দিচ্ছেও না, আবার হচ্ছে মানে কোনো মানে হোল্ডও করে রাখতেছে, মানে হোল্ড করেই আছে। ইয়েস নো কোনো ডিসিশন দিচ্ছে না, কোনো মন্তব্য করতেছে না, সাবমিশন করছি মিনিস্ট্রিতেই পড়ে আছে, ওরা কোনো ফিডব্যাক দিচ্ছে না, এরকম সিচুয়েশন আছে এখন। মিনিস্ট্রি থেকে জানাচ্ছেও না যে দিবে কিনা, এটাও জানা হয় নাই। হুম 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 হুম। এই আর কি। আমরা আশা করি এই জিনিসটা সলিউশন হোক, কারণ অনেক স্টুডেন্টই তো মূলত বুলগেরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করে বেশ হুম অনেকগুলো হুম টাকা হুম। ইনভেস্ট করছে, প্লাস অ্যাডমিশন পাইছে, এবং অন্যান্য যেসব কাজগুলো এগুলো কমপ্লিট করছে অলরেডি। তো এই শুধু একটা কাজ জটিলতাটা বাকি। যদি কাটে, হুম হুম মিনিস্ট্রিটা হুম হুম মিনিস্ট্রিটা শুধুমাত্র বাকি, মিনিস্ট্রিটা হলেই তারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারে এবং হুম বুলগেরিয়াতে সুন্দরভাবে পড়াশোনা করতে আসতে পারে। হুম এবং আমি হুম। যতটা এটাই। জানি আপনাদের তো ছোট একটা বেশ ভালো একটা কমিউনিটি আছে বুলগেরিয়াতে। আপনারা একসাথে বিভিন্ন জায়গায় যান, একসাথে গেট টুগেদার করেন, অনেক কিছু করেন, যেটা আমি দেখছি, যে হুম এই ছবিগুলো দেখছি বা মাঝে মধ্যে কোনো ভিডিও দেখি। হুম 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 তো বুলগেরিয়াতে যারা পড়াশোনা করতে আসছে এখান থেকে হয়তো কিছু মানুষজন পালায়ে চলে গেছে, হয়তো স্পেনে হোক বা ফ্রান্সে হোক, জানি না, আরো অন্যান্য কোথাও যেতে পারে। কিন্তু বেশ হুম হুম। বড় একটা অংশ এখনো তো বুলগেরিয়াতে আছে, পড়াশোনা করছে, হ্যাঁ, আছে তাই না? আছে আছে। আমি গত কয়েকদিন আগে একটা হিসাব করছি, মানে ধরেন 60+ স্টুডেন্ট আসছে আমাদের বার্না সিটিতে শুধু, মানে 60 জনের মতো স্টুডেন্ট ওভারঅল আমাদের বার্না ফ্রি ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটিতেই। এই হুম হুম। 60 জনের মধ্যে আহ এখন পর্যন্ত 14 জন চলে গেছে একবারে। আর আর বাকি সবাই আছে। আমরা একটা র্যান্ডমলি একটা হিসাব করছিলাম আর কি। তো বাকি সবাই কিন্তু এখানে আছে, পার্ট টাইম জব করতেছে। হ্যাঁ, হুম 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 এরপরে হুম। হচ্ছে আহ, আছে সবাই। আবার হচ্ছে কেউ লিগ্যাল ভাবে, হ্যাঁ, এখান থেকে আবার লিগ্যাল ভাবে ইতালির ভিসা নিয়ে 2জন স্টুডেন্ট ইতালির ভিসা নিয়ে গেছে। ওকে, পড়াশোনা করার জন্য স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ, ভিসাতে। এখান থেকে অ্যাপ্লাই করছে, পরে এম্বাসি থেকে ভিসা নিছে, ইতালির এম্বাসি থেকে ভিসা নিয়ে 2জন মুভ করছে এই সেপ্টেম্বর হুম হুম ইনটেকে। হুম 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 তো হুম এখান হুম। থেকে লিগ্যাল ভাবে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, ওইগুলাই ফাইনে ফলো করার চেষ্টা করতেছে। প্লাস এখানে থাকা খাওয়া কষ্ট অনেক কম, টিউশন ফি কম। সেজন্য দেখা গেছে যদি আপনার ইনকাম নাও থাকে, আপনি সার্ভাইভ করতে পারতেছেন। আবার আর ইনকাম করতে পারলে তো বাই সেলফ ইনকাম করে পড়াশোনা খরচ চালানো এটা পসিবল এখানে,
মোটামুটি ভাবে। হ্যাঁ, যেটা ইউরোপে অন্যান্য দেশে হয়তো পসিবল না, সত্যি কথা বলতে। প্লাস হুম 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 আমি আরো একটা জিনিস এখানে এড করি, আমার কাছে যেটা মনে হয়, যারা ইউরোপে পড়াশোনা করতে আসে, তাদের ফ্যামিলি তো বাংলাদেশে, আই মিন বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করতে আসছে, তো হুম হুম দেখা যায় কেউ যদি ইলিগালে অন্য দেশে চলে যায়, ফ্যামিলির কোনো ক্রাইসিস হলে, এটা হতে পারে কোনো পরিবারের সদস্য অসুস্থ হয়ে পড়ছে, বা জমি জাতি বা অন্য কোনো প্রবলেম চলে আসছে, তার বাংলাদেশে যেতে হবে ভিজিট করার জন্য বা ওই জিনিসটা সমাধান করার জন্য। ইলিগাল থাকলে সে পারে না, কিন্তু হুম যারা হুম লিগালি থাকছে তারা কিন্তু পারছে। হুম প্লাস হুম তারা অন্যান্য দিক থেকে এগোচ্ছে। আমি বলবো যে পড়াশোনা কমপ্লিট করলে এখানে একটা হুম হুম অফিসিয়াল জব বলেন, হুম হুম অথবা ওই নলেজটা দিয়ে একটা বিজনেস ওপেন করে ওটাকে ভালোভাবে রান করা বলেন, হুম হুম এই জিনিসটাও তারা করতে পারছে। তারপরে আরো একটা কথা বলে যে বাংলাদেশে তো হুম এখন মনে করেন যে বিয়ে করতে গেলেও একটা ব্যাচেলরের সার্টিফিকেট চায়। হুম 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 তো কেউ যদি এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে দেশে যায়, সেটা বিএ পারপাস বা অন্যান্য যে কোনো পারপাসে, তার একটা ইউরোপিয়ান ডিগ্রি থাকছে, যে হুম থাকছে হুম পড়াশোনা করছে, তাই না? হুম তো এটা হুম একটা বড় অ্যাচিভমেন্ট, তো বড় একটা ব্যাপার তো আমাদের জন্য। অবভিয়াসলি। এখন আমি আপনার একটা কথা বলি। ধরেন বেশিরভাগই মানে বাংলাদেশিরা, আমি যেটা নিজে রিয়েলাইজ করছি বা নিজের সাথে হয়েছে সেটা হচ্ছে, বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টরা বা বাংলাদেশি মানুষ যারা ইউরোপে আসে নর্মাল কোনো দেশে বা ছোট কোনো দেশে, তখন ওরা কিন্তু জানে না ইউরোপ সম্পর্কে, যে ইউরোপে আসলে প্রসেস গুলো কি। আমরা জানি যে গ্রিন কার্ড আসলে গ্রিন কার্ড ফাইলে আর কিছু লাগে না, ইতালি গ্রিন কার্ড দেয়, ওই ওই দেশ গ্রিন কার্ড দেয়, এই দেশ দেয় না, এরকম ভাবে চিন্তা করতাম বা এখানের সিচুয়েশন গুলা জানতাম না। এখন আসার পরে আমি যেটা বুঝলাম, আমার কাছে এখন যে কার্ডটা আছে এটাই কিন্তু আমার ধরতে গেলে গ্রিন কার্ড। আমি আমি এখনই গ্রিন কার্ডের ধরতে গেলে মানে আপনি ধরেন ইটালিতে গেলেন বা যেখানে গেলেন ওইখানেও যে কার্ডটা পায় ওইটা টিএসসি কার্ডে, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। এটা এখনোই আমার কাছে আছে, আমি তো এখনই দেশে যাইতে পারতেছি। এবং কি আমি 2024 সালের মার্চে আসছি। আমি 2024 সালে 2025-এর ফেব্রুয়ারিতে আমি ধরেন আসার আহ, 9 মাস 10 মাসের মাথায় আমি দেশে গেছি, দেশে গিয়ে বিয়েও করছি। এবং কি আমার ওয়াইফও হুম এখন বুলগেরিয়াতে আছে। তো এই সুযোগটা যদি আমি ইলিগেল হয়ে যাইতাম তাহলে আমি পাইতাম না। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু বুলগেরিয়া কিন্তু আমার ফেভারিট কান্ট্রি ছিল না, বা বুলগেরিয়াকে আমি চিনতাম না, বুলগেরিয়া আমার ড্রিম কান্ট্রি ছিল না। তারপরে আমি বুলগেরিয়াতে আসছি অন্য ইউরোপে চলে যাওয়ার জন্য। কিন্তু আসার পরে যখন দেখছি যে আস্তে আস্তে এখানে সিচুয়েশন তৈরি হচ্ছে, পড়াশোনা করতে পারতেছি, মানে ভালো একটা পর্যায়ে যাওয়া পসিবল, সেই জন্য আমি এখানে এখন পর্যন্ত রয়ে গেছি বা থাকতেছি। বা যদি এখান থেকে মুভ করিও বা করতে হয়ও আমাকে, তাও আমি লিগ্যাল ভাবে মুভ করার আমার অনেক অপশন আছে। হুম 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 হুম। যেটা আমি যদি অন্য দেশে চলে যাই, ইলিগেল হয়ে যায়, তখন এটা সম্ভব না। তো ইভেন আমি আমার ডেফিনেটলি। পার্সোনালি, আমি যেহেতু আমার পাবলিকলি আমার নাম্বার দেওয়া, মেসেজ অনেকের সাথে কথা হয়, তো অনেকে ইতালিতে যাওয়ার পরে আপসেট হয় যে এখানে কেন আসলাম, আমি বুলগেরিয়াতে ভালো ছিলাম, এরকম অনেকে আছে। আবার অনেকে আমাকে বলে, ভাই আমি রোমানিয়া ছিলাম, এখন ইতালি আসছি, এখন আমি ইতালি 2 বছর 3 বছর হয়ে গেছে, আমার কিছু হচ্ছে না, আমি চাচ্ছি যে আমি দেশে চলে যাব, আপনি কি আমাকে বুলগেরিয়াতে কোনোভাবে ঢুকাইতে পারবেন কিনা। আপনি বুঝেন এবার। তো আগে হুম হুম কিন্তু উনি রোমানিয়া বা বুলগেরিয়াতে ছিল, কিন্তু আবার ওই যে ইলিগাল হওয়ার পরে যখন পেপারস হচ্ছে না, এই প্রসেস গুলো আসলে জানে না মানুষে, যে মানুষ অন্য দেশে গেলে কিভাবে প্রসেস হয় বা কিভাবে পেপারস গুলা পায়। পেপারস গুলা পাইতে কিন্তু অনেক জটিলতা আছে, যেমন হুম হুম। এসএলএম মারতে হয়, অনেকগুলা ইস্যু আছে যেগুলা বাংলাদেশিরা জানে না। আসার পরেও 2 মাস 3 মাস 5 মাসও কিন্তু এত কিছু জানা সম্ভব হয় না। তো জানলেও বিশ্বাস করে না। ধরেন ইতালিতে একজন আছে, আমাকে বললো বা ইতালি আইসেন না, এই সমস্যা ওই সমস্যা, আমি কিন্তু বিশ্বাস করতে চাইবো না যদি আমি নিজে না জানি নিজে না বুঝি। বলবো যে হয়তো উনি আমাকে হিংসা করতেছে, যেমন এই কারণে আর কি। হুম হুম। তো লিগ্যাল তো থাকার সুবিধা আছে অনেক। হ্যাঁ, ডেফিনেটলি। তো আপনার এই কথা থেকে সারমর্মে আমি যে জিনিসটা আমার কাছে মনে হয় আমি ক্যাচ করছি, এটা হলো যে কোনো কিছু করার আগে একটু ভেবে হুম হুম চিন্তা করে রিসার্চ করে তারপরে ডিসিশন নেওয়া বেটার। এমন না যে অবশ্যই আমি ইটালি অবশ্যই। চলে এখানে যাচ্ছি, মানে এখানে আসার পরে আমি স্বর্গ অনেকজনে, পেয়ে যাচ্ছি, তা না। হ্যাঁ হ্যাঁ, অনেকজন আছে, অনেক মানুষ আছে, আপনি 10 জনের কাছ থেকে 10টা ইনফরমেশন নেন, নেওয়ার পরে আপনি নিজের ডিসিশনটা নেন। হ্যাঁ, এটাই ভালো অ্যাপ্রোচ। ঠিক, ঠিক। উম, এই আমিও আর কি। এইভাবে চিন্তা করি, সত্যি কথা বলতে। হুম হুম।
আচ্ছা, আপনি তো বর্তমানে পড়াশোনা করছেন। পড়াশোনা কমপ্লিট করার পরে আহ, আপনি বুলগেরিয়াতে আপনার ফিউচারকে কিভাবে দেখছেন? বা আপনি যেটা এখন পর্যন্ত দেখছেন যে যেটা হতে পারে, যেটা করতে পারেন, যদি একটু কাইন্ডলি বলতেন ভবিষ্যৎ স্টুডেন্টদের জন্য। এখন বুলগেরিয়াতে আসার পরে আমরা, এখানে আসার পরে ধরেন ব্যাচেলারে আসি আর মাস্টার্সে আসি, এই কোর্সটা শেষ করার পরে আমরা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবো, এখানে ওয়ার্কে শিফট হইতে পারবো। দেন ওয়ার্কে শিফট হওয়ার পরে আমরা মানে টোটাল 5 বছর কাউন্ট করতে হবে। স্টুডেন্ট থাকা অবস্থায় হাফ কাউন্ট হয়, আপনি হয়তো জানেন। আর ওকে। ওয়ার্কার হুম হিসাবে ফুল টাইম কাউন্ট হয়। তো আমরা ফুল টাইম বা হাফ টাইম যেভাবে হোক 5 বছর শেষ করার পরে ফিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবো, এই সুযোগটা এখানে আছে। তো যেহেতু এই প্রসেসের মধ্য দিয়ে আরো আগে বাংলাদেশিরা গেছে কিনা বা গেলেও আমরা জানি না, চিনি না, সবাই আমরা নতুন। তো আমরা নর্মালি এটার সাথে ইউজ টু না, যেহেতু এখানে বাংলাদেশিরা আইসায় ভেগে যাচ্ছে, বেশিরভাগে ওয়ার্কাররা বেশি আসছে, স্টুডেন্টরা কমে আসছে, ওয়ার্কাররা আসতেছে চলে যাচ্ছে। তো হুম হুম আমরা যেটা জানি, আমি যেটা লয়ারের সাথে কথা বলে বুঝলাম, আমরা এখানে থাকার পসিবিলিটি মানে সুযোগ আছে। আবার এখানে সবচেয়ে বড় আরেকটা অ্যাডভান্টেজ হলো, আপনি ধরেন আমি আসছি, আমি আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি। এটা আনা একটু ইজি অন্য অন্য ইউরোপের সাথে যদি আমি কম্পেয়ার করি, ইতালি বা জার্মানি বা অন্য অন্য দেশের সাথে কম্পেয়ার করলে বুলগেরিয়ার স্পাউস আনাটা একটু ইজি আছে। মানে আপনি এখানে আসছেন, আসার পরে টিএসসি কার্ড হলে আপনি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন বা আপনি আপনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। হুম 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 একসাথে অ্যাপ্লাই করা যায় না, তবে এখানে আসার পরে টিএসসি কার্ড হওয়ার পরে আপনি আপনার ওয়াইফ হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এ- এটা ভালো, যেহেতু এটা মানে এটা এতটা ইয়া ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না, তারপরেও ভালোই, খারাপ না। না, আর আমিও বলবো ইউরোপের ইউরোপের খুব সবচেয়ে ভালো। গরিব দেশ বলা যায় হচ্ছে বুলগেরিয়াকে। মানে ইউরোপের যতগুলা সেনজেন দেশ আছে এখন বর্তমানে 29টা সেনজেন দেশ, আগে 17টা 27টা ছিল, দেন লাস্ট বুলগেরিয়া রোমানিয়া হয়েছে। তো টোটাল 29টা দেশের মধ্যে কিন্তু বুলগেরিয়াই সবচেয়ে গরিব দেশ। এখানে এবারে স্যালারি হচ্ছে সর্বনিম্ন 550 ইউরো। এর নিচে কোনো অন্য অন্য কোনো দেশের স্যালারি নাই ইউরোপিয়ান ইউরো সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে। তো ওইটার সাথে কম্পেয়ার করলে এখানে লাইফ স্টাইল অনেক ভালো আমি মনে করি। এই যে আমি একটু আগে আপনাকে বলছিলাম যে এখান থেকে বুলগেরিয়া থেকে ভিসা নিয়ে ইতালিতে 2জন স্টুডেন্ট চলে গেছে। ওরা গেছে যে প্রায় 2 আড়াই মাস হয়ে গেছে, এখন পর্যন্ত জবও পায় নাই ইতালিতে, এবং কি টিএসসি কার্ডও পায় নাই। বলতেছে যে টিএসসি কার্ডের ডেট দিছে, ফিঙ্গার ডেট দিছে 2026 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে, অনেক পরে। সবকিছু লেট হয় ওই দেশগুলাতে। আবার হচ্ছে জব ফেসিলিটিস একটু কম। হ্যাঁ, হুম হুম স্যালারি বুলগেরিয়া থেকে একটু ভালো হবে, কিন্তু জব পাইতেছেও না ওরা। তো সবকিছু চিন্তা করলে, আর এরপরে হচ্ছে এক রুমে থাকতেছে 2-3 জন বা হুম হুম 3-4 জন করে, যেটা বুলগেরিয়াতে আরো ভালো লাইফ লিড করতে পারতো ওরা। মানে এক রুমে 2 জন, একজন করে থাকতো কম টাকায়। হ্যাঁ, থাকা খাওয়া হুম হুম খরচ কম ছিল। আর ইতালিতে এটা খরচ বেশি। তো সবকিছু কম্পেয়ার করলে দেখা গেছে যে ওরা বলতেছে যে 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 আশা করে আসছি ওই আশা হয় নাই, তবে হয়তো হুম সামনের দিকে হুম আস্তে আস্তে উন- একটা পর্যায়ে যাইতে পারবো। তো সবকিছু দিক বিবেচনা করলে পড়াশোনা করার জন্য বা নিজেরটা নিজে আহ খরচ বিয়ার করার জন্য বুলগেরিয়া ভালোই। এখন আসতে পারলে ভালো। এখন আসাটাই হলো এখন দুষ্কর হয়ে গেছে, যেহেতু বাংলাদেশে এম্বাসি নাই, ইন্ডিয়া যাইতে হয়, হুম হুম সবকিছু জটিল আছে। আর এখন হুম তো হুম বাংলাদেশিদেরকে কোনো দেশেই ভিসা রেশিও ভালো না বাংলাদেশিদের জন্য। তো ওইটার সাথেও যদি কম্পেয়ার করেন, বুলগেরিয়ার ভিসা রেশিও এখনো ভালো। হুম হুম। প্লাস বুলগেরিয়া তো রিসেন্টলি আপনার ভিএফএস থেকেও আপনার স্টুডেন্ট ভিসার ডকুমেন্ট গুলো জমা নিবে হুম এমন হুম হুম। বলে একটা ঘোষণা করছে আপনার নভেম্বরের এখনো ফার্স্ট কার্যকর উইক হয় থেকে। নাই, মানে এখনো এটার এখন আমি সুফল পাই নাই। দেখি এটা নিয়ে আপডেট আসবে আরো। হয়তো বাংলাদেশেও বিএফএস চালু হইতে পারে, এখনো শিওর না। হওয়ার হ্যাঁ, কথা, কারণ বাংলাদেশেও তো আপনার ডেমো ওয়েবসাইট, ভার্সনটা আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওয়েবসাইটে অলরেডি লিস্টেড হয়ে গেছে, কিন্তু কার্যকর এখনো শুরু হয় না আর কি। আমরা এটা নিয়ে একটু কাজ করতেছিলাম, কারণ আমাদের বুলগেরিয়ার কিছু স্টুডেন্ট আছে। তো তো আপনার ভিএফএস এ কল করছিলাম ইন্ডিয়াতে। কল হুম হুম করার হুম পর ওদের সাথে কথা হওয়ার পর ওরা বলল যে ওরা প্রথমে যে ফোনটা রিসিভ করছে সে জানে না, আমাকে হুম হোল্ড হুম করতে হুম বললো। সে জানার পরে সে বলল যে হ্যাঁ, আমরা 4 তারিখ থেকে
আমরা শুরু করব এটা হুম হুম হুম। নভেম্বরের 4 তারিখ থেকে। তো ভালো আচ্ছা। কথা। তুমি আমাকে একটা লিঙ্ক দিয়ে দিলো ভিএফএস এর, তুমি এখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। ওইখানে অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখছি আপনার ওটিপি আসে না। হুম এরপর হুম। আবার কন্ট্যাক্ট করলাম ওদের সাথে কন্ট্যাক্ট করার পরে ওরা বলছে যে তোমার ইন্ডিয়ান নাম্বার লাগবে, কারণ ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়াটা বর্তমানে এমন ভাবে সেট আপ করা শুধুমাত্র ইন্ডিয়ান কোনো নাম্বারেই ওটিপি আসবে। আচ্ছা সো এটা হলো ব্যাপার। তা আমি মনে করি যে ইনফোটাও হয়তো যারা ফিউচার স্টুডেন্ট তাদের কাজে লাগতে পারে যদি আচ্ছা কোনো আচ্ছা, ধরনের কোনো এটা অ্যাপয়েন্টমেন্ট যেমন নিতে আমারও হয়। কাজে লেগে গেল, এখন আমারও দরকার। তো হ্যাঁ। ইন্ডিয়ান নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে, আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা। শুধুমাত্র আমাদের দরকার এখন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল। এটা হলে তারপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লাভ আছে, স্টুডেন্টদের লাভ হবে। তারা ইজিলি ভিসা অ্যাপ্লিকেশন যে কোনো একটা ভিএফএস এ ইন্ডিয়ার জমা দিতে পারবে হুম 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 হুম। এবং ভিসা নিয়ে বুলগেরিয়াতে পড়াশোনা করতে আসতে পারবে। আশা করি আশা করি, দেখা যাক কি হয়। হুম হুম। আপনি তো এখন জব করছেন এখানে পড়াশোনার পাশাপাশি। হুম হুম হুম। আপনি কি পার্ট টাইম জব করছেন না ফুল টাইম করছেন নাকি কিভাবে ম্যানেজ করছেন, বা কি স্টুডেন্টরা আসলে কি এক্সপেক্ট করতে পারে এখান থেকে আচ্ছা, এখানে যদি যদি বলতেন? এই 5 ইউনিভার্সিটিতে কেউ আসে, তাহলে ক্লাস নিয়ে খুব একটা প্যারা নিতে হয় না, ক্লাস মাঝে মধ্যে করলে হয়। আর টাইম মতো অ্যাসাইনমেন্ট গুলা আর পরীক্ষাগুলো দিলে হয়ে যায়। আর যারা পাবলিক ইউনিভার্সিটিতে আসবে, ওইখানে একটু ক্লাসের প্যারা থাকে, তারপরেও আপনি অনেক সময় পাবেন কাজ করার জন্য, এবং কি ফুল টাইমও করার সুযোগ পাবেন আপনি। মানে শিডিউল গুলো ওইভাবে নিবেন আর কি। যেমন আমার কথা যদি বলি, আমি ফুল টাইমে করতেছি, যদিও ফুল টাইম পারমিশন নাই স্টুডেন্টের, কিন্তু কোম্পানিগুলা আপনাকে সুযোগ দিবে বা ওইভাবে ম্যানেজ করে নিবে আর কি। মানে ফুল হুম হুম টাইমের হুম কাজ, হুম ফুল টাইমের মতোই ডিউটি করাবে, স্যালারিও দিবে, কিন্তু কাগজে কলমে আপনি 4 ঘন্টা থাকবেন আর কি। তো সেম ভাবে আমি, লাকিলি আমি যেহেতু বাংলাদেশে রিসিপশনে কাজ করছি অনেকদিন, তো ওই সুবাদে আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি সিবি ড্রপ করছি এখানে 2টা জায়গায়। একটা জায়গা থেকে, 2টা জায়গায় আমাকে অ্যাকসেপ্ট করছিল, একটা জায়গা থেকে আমার জন্য সিরিয়াস বেশি ছিল। তো আমি আসার 6 দিনের মাথায় জবটা পেয়ে গেছিলাম, কিন্তু আমাকে তারা এই নিয়োগ দেয় নাই। নিয়োগ দেয় নাই এই কারণে আমার টিএসসি কার্ড ছিল না। তো বলছে যে তুমি যখন টিএসসি কার্ড পাবা তখন আমাদের সাথে যোগাযোগ করবা। তো আমার টিএসসি কার্ড পাইতে পাইতে আমার প্রায় 3 মাসের মতো লেগে গেছিল। তো এই তিন হুম মাসের হুম মধ্যে ওরা আমার সাথে কয়েকদিন কিছুদিন পর পর যোগাযোগ করছে যে তোমার টিএসসি কার্ড হয়েছে কিনা, কবে হবে, হলে আমাদেরকে জানাও। এভাবে যোগাযোগ ছিল ওদের সাথে। দেন আমি 3 মাস পরে টিএসসি কার্ড পাওয়ার পরে 3 মাস পরে ওদের ওইখানে জব জয়েন করছি। ইন দ্য মেন টাইম এই 3 মাসে কিন্তু আমি বেকার ছিলাম না, আমি অন্য জায়গায় জব করছি। তো আমার আমার রিসিপশনের জবটা হচ্ছে 2 দিন ডিউটি 2 দিন বন্ধ, এরকম ভাবে। মানে সপ্তাহে, হুম হুম মাসে 15 দিন, আর হচ্ছে 12 ঘন্টা করে। তো মাসে আমি 180 ঘন্টার মতো জব করি। তো এখানে ধরেন এটা ফুল টাইমে করতেছি। তো দিনে আমি ফ্রি থাকি, যেমন আমি আজকে সকালেও 8টার সময় আমি ডিউটি শেষ করছি। দিনে আমি ফ্রি, ইউনিভার্সিটিতে গেছি, আমার অন্য অন্য কাজ শেষ করতে পারছি, এখন আপনার সাথে কথা বলতেছি। একটু পরে আমি ঘুমাই গেলে আমার আজকে আর কিন্তু ডিউটি নাই, রাত্রেও হুম ঘুমাইতে হুম পারবো, কালকেও আবার ডিউটি নাই। তো আবার পরশুদিন সারাদিনও ডিউটি নাই, এর পরের দিন রাত্রে ডিউটি। তো আমার জবটা আমার জন্য, স্টুডেন্ট হিসাবে এটা আমার জন্য বেস্ট। মানে এরকম জব সচরাচর কেউ পায় না, বা এখানেও কেউ পায় নাই। তবে অন্য অন্য স্টুডেন্টের কথা যদি বলি, স্টুডেন্টরাও কিন্তু জব করতেছে, ফুড ডেলিভারি দিচ্ছে, ফুড ডেলিভারি দিয়েও ভালো টাকা ইনকাম করতেছে। ইভেন আমারও ফুড ডেলিভারি আইডি আছে, আমিও কিন্তু মাঝে মধ্যে মানে গত সপ্তাহেও ট্রাই করছি। আমি ধরেন 40 ইউরোর মতো ইনকাম করছি এক সপ্তাহে। মানে বেশিক্ষণ দিই নাই, অল্প কিছুক্ষণ সময় দিছি। তো মানে ট্রাই করছি আর কি, যেহেতু আমি ফ্রি থাকি, যেমন এখন আমি ফ্রি আছি, আমি একটু ট্রাই করলাম দেখি করা যায় কিনা। তো এভাবে কিন্তু এখানে স্টুডেন্টরা জবও করতে পারতেছে, জবের সুযোগ আছে রেস্টুরেন্টে, হাউসকিপিং এ কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, কিচেন হেল্পার হিসেবে কাজ করতেছে, ওয়্যার হাউসে কাজ করতেছে। প্লাস যারা জব পাচ্ছে না, তারা ফুড ডেলিভারিতে কাজ করতেছে। তবে জব থেকে ফুড ডেলিভারি আমি মনে করি আরো বেশি বেটার, কারণ ফুড ডেলিভারিতে আপনি যতক্ষণ ইনকাম করবেন, মানে কাজ করবেন, ততক্ষণ ইনকাম করা যাচ্ছে, ভালো টাকা ইনকাম করা যায়। এটা আসলে আপনি এভারেজে যদি 7-8 ঘন্টা করে কেউ করে হুম দৈনিক, আপনার 1200-1300 ইউরো কোনো ব্যাপার না আর কি। এটা হুম 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 হুম।
মানে মিনিমাম পসিবল। আর যদি আরেকটু কেউ হার্ড ওয়ার্ক করে, 2,000 ইউরো ইনকাম করছে এরকম আছে বুলগেরিয়াতে, 2,200 ইউরো ইনকাম করছে ফুড ডেলিভারি দিয়ে। তার মানে জব অপরচুনিটি আছে, যারা স্টুডেন্ট হিসেবে আসছে তাদের এমন না যে তাদের চিন্তা করতে হবে শুধুমাত্র আমি দেশ থেকে টাকা নিয়ে আসবো হুম বা হুম আমি হুম। কিভাবে এখানে আর্ন করব, এটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না, এখানে অপরচুনিটি কি- আছে তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাজ করার মন মানসিকতা থাকতে হবে। যেমন এখানে ধরেন মেয়ে আসলে মেয়েরা প্রথমে তো কাজ করতে চায় না, মেয়েরাও কাজ করে, কিন্তু আপনার সবাই তো কাজ করার মেন্টালিটি থাকে না। হুম যেমন হুম হুম এখন বর্তমানে কিছু দুইটা মেয়ে আছে, ওরা একজনে 2 মাস কাজ করে আর করে না, মানে ও করতে মানে পারবে না, হার্ড ওয়ার্ক মনে হয় বা ইয়ে হুম হুম লাগে। সেম ভাবে মানে যারা কাজ করার মেন্টালিটি আছে তারা কাজ করতে পারবে, এটা শিওর, কোনো হুম হুম সমস্যা নেই। হুম হুম। না, মানে ডেডিকেশনটা আসলে একটা না না অনেক একটা, বড় ব্যাপার। একটা না একটা প্রসেসে কাজ করতে পারবেই, হোক। হুম হুম। লাস্ট অপশন তো ফুড ডেলিভারি আছেই। হ্যাঁ, এখন ব্যাপারটা হইলো কি, আপনার ইউরোপে আসলে যেটা হয়, আপনার আমাদের এখানে খরচ তো অনেক বেশি যদি আমরা কম্পেয়ার করি বাংলাদেশের সাথে। হুম তারপর হুম আবার হুম টিউশন ফিও দিতে হয়। তো হুম হুম যদি হুম ফ্যামিলি ওয়েল অফ হয়, ওই ক্ষেত্রে হুম দেখা হুম যায় যে আপনার ফ্যামিলি হয়তো একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে, প্রতি মাসে যে খরচ হচ্ছে বা ইয়ারলি যে টিউশন ফিটা, এটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিন্তু যদি ফ্যামিলি মোটামুটি হয় যে খুব বেশি সাপোর্ট দিতে পারবে না, ওই ক্ষেত্রে তো আমাদের চিন্তা করতে হয় যে আমার হুম এত হুম। টাকা ইনকাম করতে হবে টিউশন ফির জন্য, এত টাকা থাকা খাওয়ার জন্য, আমার হাত খরচের জন্য এত টাকা, আবার যদি আমার পোশাক আশাক অথবা আমার পকেট মানির কথা বলি যে কোথাও ঘুরতে যাচ্ছি আমার একটা টাকা খরচ করতে হবে, তার জন্য আমার চিন্তা করতে হবে। তো রাইট যারা রাইট। চিন্তা করে, ওইভাবে পরিকল্পনা করে, তারপরে ইনিশিয়েটিভ নেয় যে না আমার কিছু একটা করতে হবে, আমার কাজ করতে হবে, শুধু পড়াশোনা করছি তা তো আছেই, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারছি বা একসাথে গ্রুপ ওয়ার্ক করছি, অ্যাসাইনমেন্ট করছি বা প্রেজেন্টেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো হুম হুম। এটার সাথে সাথে আমার যে সময়টা আছে, আমি কাজ করলাম, আমার কিছু টাকা ইনকাম হলো, এবং আমি আমার পরিকল্পনা মাফিক আমার সবকিছু ফুলফিল করতে পারলাম। আমার ফ্যামিলির উপর খুব বেশি প্রেশারও ক্রিয়েট করতে হচ্ছে না তাহলে। হ্যাঁ, এটার এক্সাম্পল আমি আরো সুন্দরভাবে দিতে পারি। যেমন হচ্ছে আমি আসার পরে এককালীন তো খরচ করে আসছি, আসার পর সাথে করে একটা অ্যামাউন্ট নিয়ে আসছি, ধরেন 1,000 ইউরোর হুম মতো। হুম। এরপর থেকে আমার আর কোনো টাকা পয়সা দেশ থেকে আনতে হয় না, উল্টা আমি দিছি, দেশে গেছি, এরপরে এখানে ইনকাম করতেছি। ইভেন আমি এখন পর্যন্ত প্রায় ইউরোপের 10টা দেশ ঘুরে ফেলছি। তুর্কি সহ, ফ্রান্স, ইতালি সহ অনেকগুলো দেশ আমি ঘুরে ফেলছি। মালটাও তো গেছিলেন রিসেন্টলি। হ্যাঁ হ্যাঁ, মাল্টাও গেছি, রোমানিয়া তো অনেকবার যাওয়া হয়েছে, হুম হুম চেক রিপাবলিক, তারপর হাঙ্গেরি, অনেক দিকে, পোল্যান্ডও গিয়েছিলাম আমি। তো অনেক দেশে হুম আমার হুম হুম ঘুরেও হুম হুম। হয়ে গেছে। তো আসলে এগুলো হচ্ছে ধরেন নিজের মেন্টালিটির উপরে। আমি যদি ইনকাম না করতাম, আমার যদি ইনকামের চাহিদা না থাকতো, আমি তো ঘুরতে পারতাম না, টাকা না হলে তো ঘোরা যাবে না। ও না আরেকটা তাই জিনিস তো। হচ্ছে, যদি ইউরোপে আসতে পারে, কম খরচে ঘোরার একটা অপশন আছে, যেটা হচ্ছে ধরেন এখানে উইজিয়ার, রায়ানিয়ার আছে, ওইগুলাতে একটু কম খরচে। যেমন আমি এই যে এই মাসে, এখন তো আজকে হচ্ছে 17 তারিখ নভেম্বরের, আমি 22 তারিখে, নভেম্বরের 22 তারিখে আবার জার্মান যাচ্ছি। তো হুম হুম ঘোরার একটা সুযোগ আছে। তো কাজ করলে, মেন্টালিটি থাকলে অবশ্যই কাজ করতে পারবে। আর এখানে হুম আসার হুম হুম পরেই হুম। মানুষ চেঞ্জ হয়ে যাবে। এখন যারা আছে তারা তো আর আমাদের ভিডিও দেখবে না, যারা আসবে তারাই বেশিরভাগ দেখবে। তো সুতরাং দেখা গেছে যে আপনারা আসলে একটা ব্যবস্থা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর সেটা হুম হুম হোক হুম 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 বুলগেরিয়া, হোক অন্য অন্য দেশ, কোনো সমস্যা নেই। তবে আপনারা চেষ্টা করবেন যে লিগ্যাল ভাবে থাইকা কিছু একটা করার। হুম এখন হুম হুম আমরা হুম। আবার আরেকটা জিনিস, আরেকটা দেশ নিয়ে কাজ করতেছি বর্তমানে। যদি কেউ চায়নাতে থাকে তাহলে বেশি ইজি, আর বাংলাদেশে থাকলে একটু হার্ড আছে, স্লোভাকিয়ার জন্য। তো আমরা যারা চায়, স্লোভাকিয়ার জন্য কাজ শুরু করছি হ্যাঁ হ্যাঁ, স্লোভাকিয়ার জন্য। রিসেন্টলি। হ্যাঁ, স্লোভাকিয়াতেও এই সেপ্টেম্বর ইনটেকে প্রায় 13-14 জন বাংলাদেশি স্টুডেন্ট গেছে, ভিসা হুম হয়েছে, হুম তারা হুম হুম স্কলারশিপ দিচ্ছে, প্লাস ভিসা রেশিও ভালো আছে। হুম হুম। তো নতুন দেশ হিসাবে বা বাংলাদেশিদের জন্য তো নতুন, সেই জন্য ট্রাই করা যায়, আমি মনে করি আর কি। হ্যাঁ, ডেফিনেটলি আমি স্লোভাকিয়াকে বলবো বাংলাদেশিদের জন্য একটা হিডেন জ্যাম, সত্যি কথা বলতে। হ্যাঁ, হ্যাঁ 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 কারণ হ্যাঁ হ্যাঁ। এটা অন্যান্য যে কান্ট্রি গুলা যদি বলেন হাঙ্গেরি বা আপনার রোমানিয়া, এদের মতো এতটা ফোকাস না হলেও আপনার রিসেন্টলি কিছু মানুষ আসছে
আপনার উইদাউট আইএলস এ আসছে ইভেন, জাস্ট রেজাল্টটা ভালো থাকলেই হলো। হুম হুম এবং হুম এখন তারা বাংলাদেশিদের জন্য ডোর ওপেন করছে। তো এটা আমার কাছে মনে হয় খুব ভালো একটা অপরচুনিটি, যদি কেউ গ্র্যাব করতে চায়, মনে করে হুম যে হুম না হুম আমি স্লোভাকিয়াতে যাব, আমি পড়াশোনা করব, ওইখানে আমার ফিউচার করব, এবং ওইখানকার জীবনযাত্রার জন্য টাকা পয়সা বেশ কম খরচ করতে হয়। টিউশন ফি কিছু ইউনিভার্সিটিতে নেই, আর যেগুলোতে আছে এগুলো বেশ কম আপনি যদি কম্পেয়ার করেন হুম 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 অন্যান্য হুম। কান্ট্রির সাথে। তো এটা ডেফিনেটলি খুব একটা ভালো অপরচুনিটি আমি বলবো বাংলাদেশিদের জন্য, সত্যি। হ্যাঁ 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 হ্যাঁ। ট্রাই করতে হবে আসলে বাংলাদেশিদের জন্য। সব দেশেরই ভিসা রেশিও কম। তো আপনাদেরকে সুযোগ বুঝে বা সব দিকে ট্রাই করতে হবে। এবার আপনি যদি লাকে থাকে আপনাকে আসতে পারবেন। ইভেন আপনারা একটা জিনিস, একটা ইনফরমেশন আপনাদেরকে দিই আমি। প্রতি বছর বাংলাদেশ থেকে হিউজ পরিমাণের ক্যান্ডিডেট থাকে। মানে কোটি কোটি মানুষ আসতে চায় ওয়ার্কে, স্টুডেন্টে। কিন্তু আপনি পরিসংখ্যান যদি দেখেন 2024 সাল বা 23 সাল বা 25 সাল, পুরা বছরে বাংলাদেশ থেকে লিগ্যাল ভাবে ইউরোপে স্টুডেন্ট ওয়ার্ক মিলে 50-60 হাজার মানুষের বেশি আসতে পারে না প্রতি বছরে, হুম 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 এভারেজে আর কি, সব দেশের ট্যুরিস্ট সহ। তো এটা যদি কাউন্ট করেন, আবার হচ্ছে এম্বাসি ফেস করতে পারে 1 লাখ বা 90 হাজার বা 1,10,000, তাহলে ক্যান্ডিডেট থাকে কত পরিমাণ। আর এম্বাসি ফেস করতে পারে অনেক কম। আবার এর মধ্যে আবার ভিসা রিজেকশন হয়ে মানে 40,000 45,000 মানুষ বা 50,000 মানুষ ভিসা পাচ্ছে। তো হুম হুম এই হুম জন্য হুম। আমি মানে একটা কথা সবাই বলি যে আপনি আপনি সবকিছু ঠিক থাকার পরও আপনার ভিসা না হওয়ার চান্স আছে। ঠিক আছে, সুতরাং রিজেকশন হইলে আপনি হতাশ হবেন না, ট্রাই করতে থাকবেন। রিজেকশন হইলে কোনো সমস্যা না, রিজেক্ট হইতে পারেন, আরবার অন্যদিকে ট্রাই করেন, বা এক জায়গায় ব্যর্থ হলে আরেক জায়গায় ট্রাই করেন। এম্বাসি ফেস করার পরেও যদি ভিসা না হয় আবার ট্রাই করেন, চেষ্টা করতে থাকেন। আপনার আহ, এটা থেকে আমার একটা জিনিস মাথায় আসলো, আপনাকে এই প্রশ্নটা করি। আপনার মতে, আপনি যেহেতু অনেক স্টুডেন্টকে হেল্প করছেন, অ্যাডভাইস করেন এবং আপ টু ডেট ইনফরমেশন গুলো রাখেন, যে হুম বর্তমানে হুম স্টুডেন্ট ভিসা কোন দেশে ভালো হচ্ছে, কোন দেশে হয়তো একটু খারাপ হচ্ছে, কোন দেশে অনেক বাংলাদেশি স্টুডেন্ট যেতে চাচ্ছে। তো হুম হুম। আমরা যদি ওই আঙ্গিকে চিন্তা করে আপনাকে জিজ্ঞেস করি যে যে স্টুডেন্টরা যে ভিসা অ্যাপ্লিকেশন করার পরেও অনেক সময় যে ভিসা পাচ্ছে না, তাদের ভিসা রিজেক্ট হচ্ছে, এটার জন্য কোন কারণগুলা আছে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটার জন্য এটা একটু কমপ্লিকেটেড অ্যান্সার করা। এটার জন্য দুইটা রিজন আছে। একটা হচ্ছে ধরেন আহ, আহ, একটা হচ্ছে ধরেন বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করার ফলে সবারই তো ভিসা দেওয়া পসিবল না, যে কোনো একটা কারণ দেখাইয়া ভিসা রিজেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, যেমন এটা হাঙ্গেরির ক্ষেত্রে হচ্ছে। হাঙ্গেরিতে একটা ইউনিভার্সিটিতে অনেক অ্যাপ্লিক্যান্ট, এখন সিট আছে ধরেন 300টা বা 400টা, অ্যাপ্লিক্যান্ট আছে 3-4 হাজার, পুরা ওয়ার্ল্ড থেকে অ্যাপ্লাই করে। তো বাংলাদেশিও অনেক ক্যান্ডিডেট থাকে। তো সবাইকে তো আর ভিসা দেওয়া সম্ভব না। দেখা গেছে যে একটা রিজন দেখাইয়া রিজেক্ট করে দিল। দেখা গেল যে বেস্ট অফ দ্য বেস্ট যারা, তাদের নিচ্ছে হ্যাঁ, তাদের শুধুমাত্র। নিচ্ছে। আবার হচ্ছে ধরেন বুলগেরিয়ার ক্ষেত্রে, বুলগেরিয়া 2025-এ ফেব্রুয়ারিতে কোনো ভিসা রিজেক্ট হয় নাই। 25-এর, সরি, 24-এর ফেব্রুয়ারিতে কোনো রিজেকশন হয় নাই। এরপরে 24-এর সেপ্টেম্বর ইনটেকে 19 জন এম্বাসি পেশ করছে, তার মধ্যে একজন রিজেক্ট খাইছে, বাকি 18 জন ভিসা পাইছে। তো এখন সবাই বলে কেন রিজেক্ট হলো, কেন রিজেক্ট হলো। এখন স্যারকেও জিজ্ঞেস করলাম, স্যার কেন রিজেক্ট হলো। এ- এখন স্যার বলতেছে একটা দেশ যদি 100% বিষয় দিয়েই দেয়, তাহলে তো ওই দেশটা তো দেশ থাকলো না। ওরা একটা রিজন দেখায় একজন দুইজন রিজেক্ট করতেই পারে, সবারই বিষয় দিলে তো বলবে যে এটা, মানে এটা তো কোনো দেশের কাতারে পড়ে না। তো এরকম ভাবে বলতে গেলে এক এক দেশে এক এক রিজন দেখায় রিজেক্ট দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টের দোষ না থাকলেও রিজেকশন হয়, এটা নর্মাল। এরপরে আসে আরেকটা রিজন, সেটা হচ্ছে যেমন বুলগেরিয়া। বুলগেরিয়াতে আমরা 5-10 জন স্টুডেন্ট আসছি ফেব্রুয়ারি বা সেপ্টেম্বর থেকে। আসার পরে আমরা যদি আমাদের আমাদের বিহেভিয়ার, আমরা যদি রুলস মেনটেন না করে ক্লাস ঠিক মতো করলাম না, এরপরে ইউনিভার্সিটিতে থাকলাম না, চলে গেলাম অন্য দেশে, আমাদের কারণে এখানে ইমিগ্রেশন একটা রিপোর্ট হয়ে যায়। তো আস্তে আস্তে দেখে যে এই এই দেশের স্টুডেন্ট গুলা তো আইসা তো চলে যায়, ওদেরকে ভিসা দিতে একটু ভাবে চিন্তা দিতে হবে। যাদের হুম ব্যাড হুম হুম ইন্টেনশন বা যাদেরকে মনে হবে দিব, তাদেরকে দিব, হুম হুম। বাকিদেরকে রিজেক্ট করে দিব। এভাবে ভিসা রেশিওটা কমে যায়।
হ্যাঁ, হুম হুম এরকম হুম সব হুম হুম। দেশের ক্ষেত্রে কিন্তু এটা হয়। তো এইবার প্রথম দিকে যেমন এই যে দেখেন স্লোভাকিয়ার 13-14 জন এম্বাসি বেস করছে, সবাই ভিসা পেয়ে গেছে। পরের ইনটেকে দেখা গেছে যে এটা আস্তে আস্তে কমবে। কেন কমবে না, কেন কমবে? এদের মধ্য থেকে কিছু স্টুডেন্ট ফালাই যাবে, যদি কিছু, পালায় চলে যায়। হ্যাঁ চলে যায়, যাবে শিওর, বাংলাদেশি আইসা থাকে না, এটা ইস্যু আছে এখন। এর পরবর্তীতে আস্তে আস্তে ভিসার ইস্যুটা কমবে। যদি দেখা গেল টিউশন ফি নাই এরকম কোনো ইউনিভার্সিটিতে আসছে, তাহলে তো একটা বড় সম্ভাবনা আছে। হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট আপনি যারা ধরে রাখতে পারবেন না, তার তারা যদি টিউশন ফি যদি ফ্রিও থাকে, সমস্যা নাই, ও যায় বোগা। তার পড়াশোনা করতে হয়তো কষ্ট লাগে, যে টিউশন ফি হ্যাঁ ফ্রি কষ্ট থাকলেও লাগে, ও বলবে আমি যে চলে এখানে যাব। ফিউচার নাই, আমি ইতালি মানে। আপনি কি, আপনারে আমি একটা ইন্টারেস্টিং আরেকটা জিনিস বলি, এখানে বুলগেরিয়াতে ধরেন 60 জন স্টুডেন্ট আসছে ধরলাম টোটাল, 2025-26 মিলাইয়া, হুম এখান হুম। থেকে 50%, অলমোস্ট 50% স্টুডেন্ট স্বীকারই করে নাই ওরা যে বুলগেরিয়াতে আসছে। ওরা মানে ওরা বলে যে আমরা ইউরোপে আসছি, মানে বুলগেরিয়াকে ছোট করে দেখে। মানে বুলগেরিয়াতে আসছে আত্মীয় স্বজনকে বলে না, ফ্রেন্ড সার্কেলকে বলে না, বলে যে ইতালি আছে, জার্মান আছে, অন্য অন্য দেশে আছে, এভাবে হাইলাইট করে নিজেকে। এটা হচ্ছে আরেকটা বড় ইস্যু এখন দেখা গেছে যে আমার কাছে চেঞ্জ। এটা হলো হীনমন্যতায় ভুগে, সত্যি কথা হ্যাঁ বলতে। হ্যাঁ হ্যাঁ। তো সবকিছু রে, আমার চোখের সামনে একজন ভাই ওই যে বলতেছে যে ভাই আমি তো বুলগেরিয়াতে আছি। আরে বুলগেরিয়া কি, বুলগেরিয়া কি করবি, কি কেন আসস, ইউরোপে না যাবি গে? এখন, এখন এটা কোনো কথা হইলো? তো এই হচ্ছে অবস্থা আর কি। না, এটাই এখানেই সমস্যা আর কি। বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো বুলগেরিয়া যে ইউরোপের মধ্যে, যারা এটা জানে না তারা হয়তো এই কমেন্টটা করতে পারে, তাদের কথা বলছি আর কি। আর যারা হুম জানে হুম যে না, ছেলেটা পড়াশোনা করার জন্য গেছে, সে যাক না ইউরোপিয়ান একটা কান্ট্রিতে, অথবা ইউরোপিয়ান একটা রিচ কান্ট্রিতে, লাইক তারা না কম্পেয়ার করে না, আমার কাছে হুম। যেটা মনে হয়। আপনি বুলগেরিয়া ইউরোপের সবচেয়ে গরিব দেশ হইলেও তো আপনি বাংলাদেশ বলেন, আশেপাশে যত এশিয়ার দেশ আছে এগুলা থেকে অত উন্নত না। এখন এই জিনিসটা যে স্টুডেন্ট, তার এই জিনিসটা ডাইজেস্ট করে তারপরে তার রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলদের, সবাই বুঝাইতে হবে। হ্যাঁ সবাইকে বলতে হবে যে হ্যাঁ আমি ইউরোপিয়ান একটা কান্ট্রিতে আসছি, এখান থেকে যদি পড়াশোনা আমি কমপ্লিট করি, আমি ভালো কিছু একটা করতে পারবো। যেটা সত্য কথা, বাংলাদেশে কিছু কোম্পানি আছে, আমি জানি না আপনি জানেন কিনা, যদি আপনার কোনো ইউরোপিয়ান ডিগ্রি থাকে বা আমেরিকান ডিগ্রি থাকে বা অস্ট্রেলিয়ান ডিগ্রি থাকে, তাহলে আপনার কোনো ধরনের কোনো ইন্টারভিউ ছাড়া, কোনো এক্সাম ছাড়া আপনাকে জব ভালো দিবে। একটা পোস্টে জব দিবে, হ্যাঁ। হ্যাঁ। তো আপনি কিন্তু বেনিফিটেড হচ্ছেন। আপনি হয়তো বাংলাদেশে পড়াশোনা করে আপনি ওইখানে, ঠিক আছে, আপনার এক্সাম দিয়ে ইন্টারভিউ দিয়ে জব পেতে হতো, কিন্তু ওই কোম্পানিগুলা মূলত ফোকাস করছে যে একটা ছেলে যখন ইউরোপে গেছে, সে ডাইভার্স একটা এনভায়রনমেন্টে বিভিন্ন রকম মানুষের সাথে চলছে ফিরছে মিশছে, এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলা কিভাবে চলে ওই ধরনের জ্ঞানগুলা সে নিছে, হয়তো জবও করছে। সে হুম যখন হুম। বাংলাদেশে আসতেছে, সে আমাদের দেশের জন্য একটা অ্যাসেট। তাদের আমরা কেন অবশ্যই। প্রায়োরিটি দিচ্ছি না, হুম হুম। যে ভিত্তিতে তারা নিয়োগ করছে? রাইট রাইট। তারা কিন্তু এখন বলছে না তোমার জার্মান থেকে এই পড়াশোনা করে আসলে তোমাকে নিয়োগ দেওয়া হবে। এটাই বলছে না তোমার সুইজারল্যান্ড থেকে পড়াশোনা করে আসলেই তোমাকে কোনো ইন্টারভিউ আর এক্সাম ছাড়া নিয়োগ দেওয়া হবে, তা না, যে কোনো একটা ইউরোপিয়ান ডিগ্রি। এখন ভাই আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে, বাংলাদেশ থেকে আসা ধরেন অলমোস্ট 80% স্টুডেন্ট পড়াশোনা শেষ করে না। আমাদের এখানে কিন্তু ভিন্ন একটু। আমি এস্তোনিয়াতে না যেটা দেখলাম, আমাদের এখানে আমি যখন আসি, এস্তোনিয়াতে আসার পরে বেশ কিছু বাংলাদেশি স্টুডেন্ট চলে গেছে এখান থেকে, হয়তো ফ্রান্স পর্তুগাল স্পেন এইসব দেশেই যাবে। তো বেশ বড় একটা অংশ কিন্তু এখানে রয়ে গেছে। যারাই রয়ে গেছে আমি তাদেরই দেখছি, তারা আপনার মনে করেন ওয়াইজ এর কথা তো জানার কথা, একটা ফিনটেক হুম হুম কোম্পানি, আপনার বিলিয়ন ডলার কোম্পানি, ইউনিকর্ন কোম্পানি। হুম হুম তারপর আপনার বেরুপো কিন্তু আপনার ইউনিকর্ন কোম্পানি। হুম হুম তারপর আপনার মনিস ডিজিটাল হুম হুম ব্যাংক। হুম তো এরকম আরো অনেকগুলা কোম্পানি আছে। আচ্ছা, এরিকসনও আছে, হুম হুম নর্ডিক যে কোম্পানিটা আমাদের এখানে, ওদের ব্রাঞ্চ আছে আর কি। এরকম কোম্পানি গুলাতে
মনে করেন যে বাংলাদেশিরা খুব বড় একটা অংশ জব করছে। কেন? তারা এখানে আসছে, পড়াশোনা কমপ্লিট করছে, পড়াশোনা কমপ্লিট করে তারা এখানে জব একটা পাইছে, সুযোগ পাইছে, হ্যাঁ। সুযোগ পাইছে। তারা যদি চলে যাইতো এখান থেকে, তারা এই সুযোগটা হয়তো পাইতো না। এখন এটা তো সবাই বোঝে না প্রথমে, বুঝছেন, বোঝা ছাড়া ডিসিশন নিয়ে নেয়। যেমন একটু হার্ড, মানে ধরেন প্রথম অবস্থায় সার্ভাইভ করা, দেশে টাকা পাঠানোর একটা টেনশন থাকে, ফ্যামিলি, মানে এখানে স্টুডেন্টরা তো বেশিরভাগ সময় দেখা গেছে যে স্টুডেন্ট গুলো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তো দেশ থেকে টাকা আনা সম্ভব না, প্লাস হচ্ছে আরো ঋণ করে আসে। তো এইসব কারণে স্টুডেন্টরা ইলিগাল হয়ে যায় আর কি, বেশিরভাগ আমাদের টিউশন ফি এখানে করে। আছে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু মিডল ক্লাসই, সত্যি কথা বলতে। কিন্তু যারা কামড়াইয়া পড়েছিল আমি বলবো, তারা বা মনে বেনিফিট করছে, হয়েছে। হ্যাঁ, তারা বেনিফিটেড হয়েছে, তারা কেরিয়ারে ভালো করছে। এখানে এখান থেকে ডিগ্রি অর্জন করলে এটা ভ্যালু করেই, সত্যি কথা। তারপরে বুলগেরিয়ার আর একটা ব্যাপার আমি যেটা বলবো, আহ এখানে তো বাঙালিরা যাওয়া শুরু করছে রিসেন্টলি, এমন না যে আপনার কয়েক দশক হয়ে গেছে। তো হয়তো হুম হুম আপনাদের এখানেও যেটা দেখবেন, আমার মনে হয় পড়াশোনা কমপ্লিট করার পরে আপনি যখন লোকাল একটা কোম্পানিতে আপনি জবের জন্য অ্যাপ্রোচ করবেন, একটা লোকাল পার্সন যার ডিগ্রি নাই তার থেকে আপনাকে বেশি প্রায়োরিটি দিবে। যদি আপনার মনে করেন যে ওই দেশের ভাষাটা জানা থাকে, হুম হুম বা হুম যদি এমন হয় যে জবটা ইংলিশ স্পিকিং হয়, আপনার যেহেতু একটা ডিগ্রি আছে, আপনি ডেফিনেটলি বেশি প্রায়োরিটি পাবেন লোকাল হুম একজন হুম মানুষের থেকেও যার ডিগ্রিটা নাই। হুম 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 তো এটা ডেফিনেটলি ভ্যালু করে। যারাই আসুক, পড়াশোনা করুক, দেখা যাবে যে ফিউচারে ভালো কিছু করতে পারছে, হুম হুম। যদি ফিউচারের কথাও চিন্তা করে। রাইট রাইট। আচ্ছা ভাই, লাস্ট একটা কথা বলে আমরা বুলগেরিয়ার যে সেশনটা এটা হয়তো আমরা একটা ইতি টানতে পারি। তো হুম আপনার যদি হুম। কোনো অ্যাডভাইস থাকে, যারা ভবিষ্যতে পড়াশোনা করতে আসতে চায় বুলগেরিয়াতে অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে, তাদের জন্য কোনো অ্যাডভাইস থাকে যদি আপনি যদি শেয়ার করতেন। আচ্ছা, আমার অ্যাডভাইস হলো, এখন বর্তমানে বুলগেরিয়া বা ইউরোপের কান্ট্রি গুলাতে স্টুডেন্ট ভিসায় আহ ঢোকাটা একটু হার্ড হয়ে গেছে আগে থেকে আর কি। এটা হচ্ছে ধরেন হার্ড হয়ে গেছে বিষয়টা এমন যে স্টুডেন্ট কিন্তু বেশি আসতেছে, আগে দিন দিন এটা আসার লোক অ্যামাউন্টটা বাড়তেছে, কিন্তু ক্যান্ডিডেটও কিন্তু বাড়ছে অনেক। তো ওই হিসাব করলে বিষয় ইস্যু আগে থেকে খারাপ এখন। তো আপনারা যারাই করেন একটা দুইটা অপশন রেখে করবেন, তাহলে আপনাদের সাকসেস হওয়ার পসিবিলিটি ভালো থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, শুধু স্টুডেন্ট বিষয়ে প্রসেস করে বসে থাকবেন না, আপনার পাশাপাশি দেশে একটা কাজ শিখবেন। ওই কাজের উপরে ভালোভাবে মানে শিখবেন, যে কোনো কাজ হইতে পারে। সেটা ইউরোপে আসলে আপনি স্টুডেন্ট হিসেবে আসেন আর যেটাই হিসেবে আসেন, আপনি এটা কাজে লাগবে। আবার যদি আপনি আল্লাহ না করুক স্টুডেন্ট হিসেবে নাও আসতে পারেন, যেহেতু হিউজ একটা পরিমাণ স্টুডেন্ট আসতে পারে না, ব্যর্থ হয়। তো আপনি যদি স্টুডেন্ট বিষয়ে নাও আসতে পারেন, দেখা গেছে আপনি যদি যে একটা কাজ শিখতেছেন বা কাজ শিখবেন, ওই কাজটা দিয়ে আপনি ইউরোপে ঢুকতে পারবেন। তো একটা কাজ শিখবেন, স্টুডেন্ট হিসেবে আসলেও কাজে লাগবে, অথবা স্টুডেন্ট হিসেবে না আসলেও পরবর্তীতে ওয়ার্কার হিসেবে আসার ক্ষেত্রেও এই জিনিসটা কাজে লাগবে। যেহেতু আমরা বাংলাদেশ অনেক গরিব একটা দেশ, সেহেতু দেখা গেছে যে আমাদের বিদেশ আসাটাই বেশি প্রাধান্য দেওয়া উচিত। কারণ আসলে আমরা ভালো কিছু করতে পারবো ফ্যামিলির জন্য, দেশের জন্য। তো এখন আরেকটা জিনিস হচ্ছে, এখন আপনারা বলবেন কি কি কাজ। তো কাজের দিক থেকে আমি বলবো যে আপনারা যদি শেপের কাজ শিখেন, ওইটা ভালো, অনেক ভালো। শেপের কাজ শিখবেন, পাশাপাশি ওইটার উপরে ভিডিও মেক করে রাখবেন, আপনি কি কি কাজ জানেন ওইগুলা মেক করে রাখবেন। একটা সার্টিফিকেট নিবেন, রিকমেন্ডেশন লেখাটা নিবেন, বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিবেন। প্লাস আপনার সেলফ ইন্ট্রোডিউস ভিডিও বানায় রাখবেন। এটা যে কোনো কাজের ক্ষেত্রে, কাজের ভিডিও প্লাস সেলফ ইন্ট্রোডিউস ভিডিও প্লাস সিভি, এগুলা মেক করে রাখবেন। স্টুডেন্টও ট্রাই করতে পারবেন, ওয়ার্কার ট্রাই করতে পারবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ভাই, আপনি স্টুডেন্ট হিসাবে যদি ব্যর্থ হয়ে থাকেন, বা স্টুডেন্ট হিসাবে যদি প্রসেস করতেছেন হচ্ছে না, আপনি এই এই ট্রিকটা কাজে লাগান। সেটা ট্রাক ড্রাইভিং হোক, অথবা ওয়েল্ডিং হোক, অথবা আপনার এই যে শেপের সেক্টরে হোক। তো আপনারা শিক্ষিতরা যদি এই সেক্টর গুলোতে কাজ শিখেন, তাহলে শেফে বা ড্রাইভিং এ বা ওয়েল্ডিং এ এগুলাতে আপনারা ভালো কিছু করতে পারবেন। ভারতীয়রা এই কারণে আগায় আছে, ওরা স্কিল কাজগুলাতে আসে, বাংলাদেশিরা শুধু জেনারেল ওয়ার্কারে ঢোকে। আমরা আপনি আপনি যখন একটা সিভি থাকবে, একটা আপনার কাজের ভিডিও থাকবে, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে, সবকিছু যখন থাকবে, লাইসেন্স থাকবে, তখন আপনি যদি একটা এজেন্সি মানে 10টা এজেন্সিকে দেন যারা
ইউরোপের ভিসা নিয়ে কাজ করে, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে, 10টা এজেন্সিকে দিলে আপনাকে ফার্স্ট 60 থেকে 8টা এজেন্সি ডাকবে। আপনি ইন্টারভিউ দিয়ে আপনি আপনার পজিশনটা নিয়ে যেতে পারবেন। এমনকি উইদাউট অ্যাডভান্সে আপনি দেখা গেছে যে আপনি প্রসেস করতে পারবেন, আপনার ভিসা আপনি পেমেন্ট করবেন। তো এইভাবে আপনাকে বিভিন্ন ভাবে আর ট্রাই করতে হবে ইউরোপে আসতে হলে। এটা আর যারা ট্রুলি পড়াশোনা করতে আসতেছেন বা আসবেন, তারাও আপনারা আপনাদের স্কিল অনুসারে ট্রাই করেন। যেহেতু বিষয় ইস্যু খারাপ, তবে দুই একটা অপশন রেখে ট্রাই করেন। আহ, আর আরেকটা জিনিস করবেন হচ্ছে, যারাই আসতে পারতেছেন বা আসতে পারবেন, তারা দয়া করে যে দেশে আছেন ওই দেশে থাকেন, থাইকে নিজের কেরিয়ারটা করার চেষ্টা করেন। সেক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশের মান উজ্জ্বল হবে, এবং কি আরো বাংলাদেশি আসতে পারবে আপনারা থাকলে। তো এইটাই আর কি। তার মানে লং স্টোরি শর্ট হইলো, যারাই ডেসপারেট দেশের বাইরে আসার জন্য, পড়াশোনা করতে হোক, জবের জন্য হোক, তাদের ট্রাই করার জন্য অপশন রাখা উচিত কয়েকটা, এবং হুম হুম। তাদের বিভিন্ন রকম স্কিল ডেভেলপ করা উচিত। রাইট। তাহলে তারা প্রায়োরিটি পাবে, বা তাদের লাকগুলো যদি বলি তাড়াতাড়ি খুলতে পারে। হুম 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 হুম। জি। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক সময় দেওয়ার জন্য। দেখা হবে তাহলে অন্য কোনো ভিডিওতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি সবাইকে ইনফরমেশন দিচ্ছেন, এটাও আমি খুবই, আমি এটা এপ্রিসিয়েট করি। কেননা ইনফরমেশনের অভাবে অনেকেই ভুল পথে চলে যায়। তো আপনার জন্য শুভকামনা, দোয়া থ্যাংক করবেন। ইউ, আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য সবাই কোনো চ্যানেলটা ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটার নাম হলো ইউনিকর্নার। ওকে ওকে। আর রাজু ভাইয়ের চ্যানেলটা হলো রাজু 3.0। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ঠিক ভাই। আছে। ওকে, ওকে ভাই। দেখা হবে অন্য কোনো ওকে ভিডিওতে। ওকে, বাই। ওকে। ওকে বাই।